আমাদের উপরে প্রচণ্ড থ্রেট ছিল, বিশেষ করে আপনাদের যে সংবাদ মাধ্যম আপনাদের উপরেও থ্রেট ছিল। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন তিনি থ্রেট দিয়ে রেখেছিলেন 4 তারিখ বিকেলে আমাদের নাকি কালীঘাটে ঝুলিয়ে দেওয়া হবে। তো আজকে দেখছি যে তার গায়ে লোকে থুতু ছেটাচ্ছে। আজকে দেখুন যিনি দম্ভ করে পদত্যাগ করবেন না বলছেন, কি হবে? আপনি আর 2 দিন মুখ্যমন্ত্রী হিসেবে মানে নামকাও আসতে আছেন, আপনার তো চেয়ার চলে গেছে, আপনার ক্রাউন চলে গেছে, আপনি শুধু কঙ্কালসার চেহারাটা নিয়ে আছেন, আপনার পাশ থেকে পুলিশ সরে গেছে। আজকে অভিষেক বাবুর বাড়িতে একটা পাতি সাংসদ অল্প বয়স বাজে বাজে কথা বলেন, তার বাড়ির সামনে এত পুলিশ থাকতো। ওনার বাড়ির এলাকায় যারা থাকেন তারা জানেন যে ওখানে কার্যত যে ঘেরাবন্দি করে রাখা হয়, নিজের বাড়িতে লোককে ঢুকতে গেলে কখন বেরোবেন কখন যাবেন তাকে কৈফিয়ত দিতে হয়। একটা ত্রাস বাংলায় তৈরি করে রেখেছিলেন। আর আপনার গালগল্প পশ্চিমবাংলার মানুষ শুনবে না। বেশি কথা বললে কিন্তু টালিনালা পরিষ্কার করা হবে। 2021 সালে আমাদের বাড়ির আশেপাশে বোমা মারা হয়েছিল, আমার বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আপনার গুন্ডা সুজিত বসু আমার নামে কেস করেছিল, পুলিশকে দিয়ে করেছিল, নিজের অকাত হয়নি সুজিত বসুর যে কেস করবে। একটা খবর করেছিলাম বলে গ্রেপ্তার করানো হয়েছিল। আপনাদের চ্যানেল ওনারের নামে মামলা হয়েছে, একাধিক মামলা হয়েছে, থানায় ডাকা হয়েছে তাকে। এখন দেখব পুলিশ নেই কত দম আপনার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখুন যত চটিচাটা মিডিয়া আছে, এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক 100 মিটার দূরে দেখুন যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াতেন, মুখ্যমন্ত্রীর পদলেহন করতেন, মুখ্যমন্ত্রীর বদান্যতায় বেঁচে আছেন, এখনও যাদের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর বদান্যতার পয়সা ঢোকে তারাও এখানে হাজির হয়েছে। উনি এবং ওনার ভাইপো, এই দলটাকে ব্যান করে দেওয়া উচিত। গোটা রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়, আর এই মুহূর্তে সেই পরিবর্তনের সাক্ষী রয়েছি আমরা। গোটা বাংলাতে পরিবর্তন এলো তো বটে, একই সঙ্গে একরাশ সেই সুন্দর তাজা বাতাসের মতন পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে ভরসা, আনন্দ আর ভয়মুক্ত পরিবেশ তো বটেই। আমাদের সাংবাদিকদের জন্য গর্বের বিষয়, তার কারণ সাংবাদিকতাকে যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে মনে করা হয়, সেখানে বারবার সেই সাংবাদিকরাই এই বাংলার মাটিতে আক্রান্ত হয়েছেন। তবে আমরাও কথা তো বলবই, তার সঙ্গে থাকছে বিশ্লেষণ, আরও নানা রকম দিক নিয়ে চুলচেরা আলোচনা। অবশ্যই আরও এক সাংবাদিককে পাশে পেয়ে গিয়েছি। পঙ্কজদা, অনেক অনেক স্বাগত। সকলের আগে তো শুভেচ্ছা এবং অভিনন্দন। একদম একদম সত্যি, মানে যেটা তুমি বললে উন্মুক্ত বাতাস, সত্যি বৈশাখে বসন্ত মনে হচ্ছে। কারণ যে পরিমাণ বিশেষ করে সাংবাদিকদের উপরে থ্রেট ছিল, থ্রেট কালচার তো সর্বত্র, তো আমাদের কথা সবাই কিন্তু শুনতে পায় না, আমরা সবার কথা শোনাই। তো আমাদের কথা হচ্ছে এটা যে আমাদের উপরে প্রচণ্ড থ্রেট ছিল, বিশেষ করে আপনাদের যে সংবাদ মাধ্যম আপনাদের উপরেও থ্রেট ছিল। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন তিনি থ্রেট দিয়ে রেখেছিলেন 4 তারিখ বিকেলে আমাদের নাকি কালীঘাটে ঝুলিয়ে দেওয়া হবে। আমাদের এই এক সাংবাদিক গিয়েছিলেন, সাংবাদিকরা তো প্রত্যেকের কাছে যায় কথা বলে, তো ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক, তিনি ওনার একটি ডিজিটাল মিডিয়ার, তিনি গিয়েছিলেন। বলা হয়েছিল যে 4 তারিখ বিকেলে আগে কালীঘাটের সামনে তোদের ঝোলাবো, তারপর কথা হবে, যদি বেঁচে থাকিস কথা হবে। তো আজকে দেখছি যে তার গায়ে লোকে থুতু ছেটাচ্ছে। এটাই হচ্ছে পরিবর্তন। ক্ষমতা না চিরদিন কারো একরকম থাকে না, ক্ষমতা আসে, ক্ষমতা চলে যায়, আবার কখনো ফিরে আসে, আবার চলে যায়। মানুষকে না এরকম দম্ভ করতে নেই। আজকে দেখুন যিনি দম্ভ করে পদত্যাগ করবেন না বলছেন, কি হবে? আপনি আর 2 দিন মুখ্যমন্ত্রী হিসেবে মানে নামকাও আসতে আছেন, আপনার তো চেয়ার চলে গেছে, আপনার ক্রাউন চলে গেছে, আপনি শুধু কঙ্কালসার চেহারাটা নিয়ে আছেন, আপনার পাশ থেকে পুলিশ সরে গেছে। আজকে আপনার বাড়িতে যে পুলিশ পাহারা দিত, আপনি বাড়িতে যে পুলিশকে লুকিয়ে রেখেছেন, কালকে উনি আপনাকে গ্রেপ্তার করবেন। আজকে অভিষেক বাবুর বাড়িতে একটা পাতি সাংসদ অল্প বয়স বাজে বাজে কথা বলেন, তার বাড়ির সামনে এত পুলিশ থাকতো। ওনার বাড়ির এলাকায় যারা থাকেন তারা জানেন যে ওখানে কার্যত যে ঘেরাবন্দি করে রাখা হয়, নিজের বাড়িতে লোককে ঢুকতে গেলে কখন বেরোবেন কখন যাবেন তাকে কৈফিয়ত দিতে হয়। একটা ত্রাস বাংলায় তৈরি করে রেখেছিলেন। এবার বলুন তো কি হবে? এবার তো সরকারে বিজেপি, এবার কাকে ঝোলাবে বিজেপি? বিজেপি তো চাইলে যে কোনো তৃণমূলের লোককে ঝুলিয়ে দিতে পারে, ঝোলাবে না। বিজেপি আইনে বিশ্বাসী, এখনও ঝোলায়নি। বিজেপির অনেকে ভেবেছিলেন আমরা উৎসাহিত হয়ে অনেক কিছু করতে পারবো, দল কিন্তু নিয়ন্ত্রণ করে রেখেছে। এখন অবধি বিজেপির দ্বারা রাজনৈতিক হিংসায় একজনও খুন হননি এই মুহূর্তে। অনেকে বিজেপি সেজে গায়ে আবির লাগিয়ে বিজেপির ঝান্ডা ধরে তৃণমূলের নেতার সাথে একদিন ঘুরে ভুল বদল করেছেন। 4 তারিখের পর যারা বদল করে বিজেপি হয়েছেন তাদের দল তো দায়িত্ব নেবে না। কিন্তু বিজেপি এখন একজন কেউ কোনো মহিলার সঙ্গে অসৎ আচরণ হয়নি, এটাই পরিবর্তন। একজন খুন হননি, কোনো পার্টি অফিস বিজেপি কর্মী দ্বারা ভাঙচুর হয়নি। হ্যাঁ হয়েছে, অনেকটা জায়গায় ভাঙচুর হয়েছে, কিন্তু সেগুলো তো বিজেপি করেনি।
কারা করেছেন কেস টু কেস স্টাডি করলেই বোঝা যাবে, বা যে যে এলাকায় ভাঙচুর হয়েছে ওখানকার স্থানীয় মানুষরাই জানেন কে ভেঙেছে কারা ভেঙেছে। তো এটাই হচ্ছে পরিবর্তন, যে একজনও খুন হয়নি, একজনেরও ধর্ষণ হয়নি, একজনকেও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়নি, একজনকেও এখন অবধি অ্যারেস্ট করা হয়নি। তৃণমূল একজনও তামান্না হয়। একজনও তামান্না হয়নি, না তামান্না হতে হয়েছে না কাউকে অভয়া হতে হয়েছে। দেখা যাচ্ছে যে মাননীয়া তিনি তো সাংবাদিক সম্মেলন করলেন এবং সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি এই কথাটা দিয়েই শুরু করলেন যে 100টারও বেশি আসন লুট করা হয়েছে, আমি হেরে যাইনি, ইস্তফা দেব না। কি বলবেন? না, কীভাবে লুট করতে হয় আমরা তো জানতাম না। উনি ভালো বলতে পারবেন, উনি তো লুট করার মাস্টার, উনি ভালো বলতে পারবেন কিভাবে লুট করতে হয়। তো উনি আমাদের একটু শেখান, যদিও আমরা সেটা কোনোদিনই ব্যবহার করব না, কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের অনেক কিছু জানার তো আগ্রহ থাকে। তো ইভিএম কিভাবে লুট করা যায় আমরা 2021-এ প্রথম শিখেছিলাম, জেনেছিলাম যে মেশিন টুক করে 60%, দেখুন সারাদিন মেশিন কাজ করার পর 60%-এর আশেপাশে ব্যাটারি থাকবে, 50 to 60%। কী করে সেই ব্যাটারি 90% হয়ে যায়? আজকে যে অভিযোগগুলো বিজেপি করতো সেই অভিযোগগুলো উনি করছেন। কিন্তু কথা হচ্ছে যে প্রার্থীরা তো মোবাইল নিয়ে ভিতরে যেতে পারেন। আমি একদম স্পেসিফিকভাবে বলছি, সাংবাদিকতা এটাকেই বলে। তো যিনি প্রার্থী ভিতরে গেছেন তার কাছে মোবাইল ছিল, তো যে ব্যাটারি পার্সেন্টেজটা প্রার্থী বলছেন যে এটা ব্যাটারি 60 হওয়া দরকার ছিল, এটা 70 হয়ে গেছে, তো উনি ছবি কেন তুলছেন না? বাইরে এসে শুধু বকর বকর করলে হবে? এটা গেল একটা দিক। দ্বিতীয় বলছেন লুট করা হয়েছে, তো ওনার ক্যান্ডিডেটের যারা ওইখানে ভিতরে ছিলেন কাউন্টিংয়ে তারা হিসেব করে বলুন না যে কত নম্বরের পর থেকে কত রাউন্ডের পর থেকে লুট হয়েছে, কিভাবে লুট হয়েছে। আমি মনের মাধুরী মিশিয়ে যা কিছু বললে তো হবে না। কোন কোন আসন লুট করা হয়েছে উনি বরাবর দেখবেন যে উনি একটা গালগল্প দিয়ে দেন, কিন্তু স্পেসিফিক ডেটা দেন না। যেরকম ডবল ডবল চাকরি হয়ে গেছিলো, যেরকম চাকরি সবাই পেয়ে গেছে, যেরকম সবার উন্নতি হয়ে গেছে, সব রাস্তা হয়ে গেছে, মানে বিজেপির বিধায়ক তহবিলের টাকা সেটা দিয়েও পথশ্রীর ব্যানার উনি যেমন ছাপিয়ে দেন, কিন্তু ডেটা দেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা দিন যে কতগুলো আসন উনি তো বলছেন লুট হয়েছে, তো উনি স্পেসিফিকভাবে বলুন যে এটা লুট হয়েছে। উনি কথায় কথায় সুপ্রিম কোর্টে ছুটে যান, আর প্রায় 24 ঘন্টার বেশি সময় হয়ে গেছে উত্তীর্ণ। সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? সুপ্রিম কোর্টে যান না, বলুন না যে ডেটা দিয়ে এই প্রমাণ দিলাম। আবার কোর্টেও তো গল্প দিলে হবে না, প্রমাণ দিতে হবে। তো মিথ্যে কথা বলে লাভ নেই। আর চুরি দুর্নীতি করা তো উনি শিখিয়েছেন। ইভিএমও যে লুট করা যায় আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারিনি 2021 সালের আগে। উনি ওটা করে দেখিয়েছেন, উনি জানেন যে কিভাবে লুট করতে হয়। তৃণমূলের লোকেরা কিছু কিছু জায়গায় লুট করার চেষ্টা করেছে। আপনি দেখুন না, আজকে রাজারহাট নিউ টাউন আজকে সকালবেলা গণনা হলো, তৃণমূলের প্রার্থী হেরে গেলেন, বিজেপির প্রার্থী জিতে গেলেন। তাহলে ওখানে কি লুট হয়েছিল? কোথায় কোথায় লুট হয়েছে তদন্ত হোক না, অসুবিধার তো কিছু নেই। কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পেসিফিক ডেটা দিতে হবে, গালগল্প দিলে হবে না। আর আপনার গালগল্প পশ্চিমবাংলার মানুষ শুনবে না। বেশি কথা বললে কিন্তু টালিনালা পরিষ্কার করা হবে। এছাড়াও তিনি বলছেন যে আমি তো হেরে যাইনি, যার জন্য লোকভবনে যাব। শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন যে আমি তো হেরে যাইনি, আমি লোকভবনে যাব। যদি হেরে যেতাম তাহলে যদি শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করা হতো আমি অবশ্যই যেতাম। কি বলবেন? মানে হেরে যায়নি মানে কিভাবে, মানে এরপর কিভাবে আর হার হয়? মানে দেখা যাচ্ছে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, ভিতরে ওনার প্রতিনিধিরা ছিলেন, ওনার বাড়ির লোকেরা ছিলেন, কাজরি দেবী ছিলেন, উনি বাইরে থেকে পোর্ট এলাকার যিনি প্রার্থী তার মেয়েকে নিয়ে চলে এসেছিলেন। তো তিনি তো সমস্ত রকম চেষ্টা করেছেন জেতার জন্য, লিগ্যাল অ্যান্ড ইললিগাল। তিনি এসআইআরের বিরোধিতা করেছেন, ভোটটা হতে দিতে চাননি। আলটিমেটলি ভোটও হয়েছে, উনি জানতেন যে ভোট হলে উনি হারবেন। সবথেকে বড় কথা হয়েছে যে উনি জিততেন পুলিশকে দিয়ে, সেই পুলিশ ওনার সঙ্গ ছেড়ে চলে গেছে। উনি জিততেন আইপ্যাকের মাধ্যমে, আইপ্যাক নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে। এখন আইপ্যাক নামক কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই, যেটুকুন সাইনবোর্ড ছিল সেটাও উঠে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো দিন ফিরতে পারবেন না। উনি বলেছিলেন না, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিদায় হয়ে গেছে। মানে কেটে পড়ুন। ডিজেও বাজাতে পারবেন না, আপনি নাড়ুও খাওয়াতে পারবেন না। আপনিও বলেছিলেন নাড়ু খাওয়াবেন। নাড়ু খাওয়ানোর মানে আজকে বলছি দর্শকদের উদ্দেশ্যে, ক্যাম্পেইন কলিং মিডিয়ার, যে নাড়ু মানে হচ্ছে বোমা। উনি মুখে বলেছিলেন নাড়ু খাওয়াবো, আসলে উনি বোমা মারতেন আমাদের বাড়িতে। 2021 সালে আমাদের বাড়ির আশেপাশে বোমা মারা হয়েছিল, আমার বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আপনার গুন্ডা সুজিত বসু আমার নামে কেস করেছিল, পুলিশকে দিয়ে করেছিল। নিজের অকাত হয়নি সুজিত বসুর যে কেস করবে, একটা খবর করেছিলাম বলে গ্রেপ্তার করানো হয়েছিল। আপনাদের চ্যানেল ওনারের নামে মামলা হয়েছে, একাধিক মামলা হয়েছে, থানায় ডাকা হয়েছে তাকে।
এখন দেখব পুলিশ নেই কত দম আপনার মমতা বন্দ্যোপাধ্যায়। তো একই সঙ্গে মানে আমি একটু এই প্রশ্নটা আপনার কাছে একটু পরে যেতাম, কিন্তু এই প্রসঙ্গেই একটু করেই ফেলি। সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যে সমস্ত মিডিয়ার যারা নিজেদেরকে সাংবাদিক বলে মনে করেন, যারা এতদিন চটিচাটা সাংবাদিক হিসাবে পরিচিত হয়ে এসেছেন আর কি, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এবারে তো দেখা যাচ্ছে তারা একদম 180 ডিগ্রি ঘুরে গেলেন। না, অনেকে ঘুরে যায়নি, অনেকে ডিলিট করে দিচ্ছে। আমি নাম করে আজকে বলছি, নির্ভীক উত্তর, সাংবাদিকতার নামে কলঙ্ক। প্রথম কথা হচ্ছে ও সাংবাদিক নয়, ও আমারই এলাকায় থাকে। ওই ব্যক্তিটি নিজের পোস্ট ডিলিট করে দিচ্ছে। এখন তো কাউকে হুমকি দিতে দেখা যাচ্ছে না। পুলিশের কোলে বসে, তৃণমূল নেতাদের কোলে বসে অনেক হুমকি দেওয়া যায়। আমরা তো কারো কোলে না বসে হুমকি না দিয়ে সাংবাদিকতা এতদিন করে এসেছি। আজকে কেন পোস্ট ডিলিট করতে হচ্ছে নির্ভীক উত্তরকে? বিধায়কদের ফোন করে গালাগালি করা। দেখুন, আমরা তো এই মুহূর্তে যদি আমরা বলি, তো আমরা যেভাবে খবর করে এসেছি, তো আমরাও তো কাউকে গালাগালি দিতে পারতাম। মানে শুধু ওদের জিভ আছে আমাদের নেই এমন তো না। আমরা কাউকে গালাগালি দিচ্ছি না। তো এটাই হচ্ছে পরিবর্তন। আজকে দেখুন, যত চটিচাটা মিডিয়া আছে, এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক 100 মিটার দূরে দেখুন, যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াতেন, মুখ্যমন্ত্রীর পদলেহন করতেন, মুখ্যমন্ত্রীর বদান্যতায় বেঁচে আছেন, এখনও যাদের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর বদান্যতার পয়সা ঢোকে, তারাও এখানে হাজির হয়েছে। এটাই পরিবর্তন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখবেন অনেকে পালিয়ে যাবে। দীপক ব্যাপারী পালিয়ে যাবে, আকরামুল বাগানি, নাম করে বলছি, পালিয়ে যাবে। যারা জেহাদকে প্রমোট করত, আজকে বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গের মাটিতে জেহাদ প্রমোট করা যাবে না। জিহাদ প্রমোট করার দিন শেষ। পশ্চিমবঙ্গকে কেউ যদি বদ্বীপ মনে করেন, সেই দিন শেষ। এটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কোনো ইউনিয়ন অফ ইন্ডিয়া নয়, ইন্ডিয়া একটাই, এখানে ইউনিয়ন টুনিয়ন নেই। আমরা এটা আমাদের পশ্চিমবঙ্গ, যেমন যদি মনে করি এটা ভারতবর্ষের হৃদয়, কোনো স্টেট মাথা হতে পারে, কোনোটা হাত হতে পারে, কোনোটা কান হতে পারে, কোনোটা নাক হতে পারে। এটা একটা শরীরের মতন, সবটা মিলিয়ে শরীর। কেউ যদি মনে করে যেটা বাংলাদেশ হয়ে যাবে, হবে না। আর চটিচাটা মিডিয়ার দিন শেষ। আমি বলবো প্রত্যেকের উচিত সংবাদ মাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা। আপনি বিরোধিতা করুন না। আমরাও কদিন পরে যদি মনে হয় বিজেপির কোনো নেতা খারাপ কাজ করছে, তাহলে কি আমরা বলবো না? আমরা বলতে বাধ্য হব। কিন্তু তার মানে এই নয় যে যা খুশি মনে এলো, আমার হাতে বুম আছে বলে যা খুশি বলে দিলাম। যারা বিধায়ক হয়েছেন, এতদিন সাংসদ হয়েছেন তৃণমূল করে, সুবিধে নেওয়াটা অন্যায় না। সুবিধে পেলে আপনি সুবিধে নিয়েছেন, ঠিক আছে। কিন্তু যারা হুমকি দেবেন, একজন আছেন না, ওই যে কুণাল ঘোষ, কথায় কথায় হুমকি দিতেন। বেলেঘাটা থেকে এবারও তিনি নির্বাচিত হচ্ছেন। বেলেঘাটার মানুষের দুর্ভাগ্য এটা। বেলেঘাটায় উনি কিভাবে জিতেছেন সেটারও তদন্ত পরে হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, উনি কথায় কথায় ওনার ফেসবুকে দেখবেন কেউ যদি সমালোচনা করতো, উনি ওনাকে ফোন করে থ্রেট দিতেন। কেউ যদি প্রেস ক্লাবের সদস্য হয় বা না হয়, ডিজিটাল মিডিয়ার হোক, মেন স্ট্রিম মিডিয়ার হোক, থ্রেট কালচার মিডিয়া থেকেও অবসান হয়ে গেছে। আর এসব করবেন না দয়া করে, না হলে কিন্তু দিনটা কিন্তু খারাপ আসছে। দাদা, এবার একটুখানি মমতা প্রসঙ্গে আরও একবার ফিরি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা প্রেস কনফারেন্সে উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি তার পিছনে লাথি দিয়েছেন এবং তাকে প্রহার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, রীতিমতো ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের সারবত্তাকর্তা সাংবাদিক হিসেবে আমি বলবো, সেটা হচ্ছে যে যেখানে কাউন্টিং চলে না, ওখানে প্রচুর ক্যামেরা লাগানো থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো মানুষের পশ্চাৎ দেশে আঘাত করা হচ্ছে অন্যায়। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওনার পশ্চাৎ দেশে কেউ আঘাত করে, তাহলে উনি কিন্তু যে কোনো থানায় মামলা করতেই পারেন। এক, দ্বিতীয় হচ্ছে, উনি চাইলে যে কোনো আদালতে যেতেই পারেন। ওনার বাড়ির আশেপাশে যে কটা আদালত আছে, আদালত তো এখনও খোলা আছে। বিজেপি জিতেছে মানে আদালত বন্ধ হয়ে গেছে এমনটা তো নয়। আগেও আদালত খোলা ছিল। বিজেপি যতদিন থাকবে ততদিনও আদালত একইভাবে ফাংশন করবে। হ্যাঁ, এটা হবে, উনি যেভাবে লোয়ার কোর্টগুলোকে নিজের কুক্ষিগত করে রেখেছিলেন, লোয়ার কোর্টে যেভাবে উনি বিচারকদের ভয় দেখিয়ে রেখেছিলেন, সেটা আর হবে না। এখন বিচারকরা সঠিকভাবে বিচার করবেন, লোয়ার থেকে, কোয়ার্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টকেও উনি ভুল বুঝিয়ে রেখেছিলেন। উনি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যে কোনো লোয়ার কোর্টে যেতে পারেন, প্রমাণ দিতে পারেন। আর সেই প্রমাণ যদি না থাকে, তাহলে মুখ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারেন। এইগুলো উনি করতে পারেন, কিন্তু আর গুজব দিয়ে আর চলবে না। উনি বলছেন যে, আমি একটু তুলেই ধরি, আমার কাছে এখন আর কোনো চেয়ার নেই, আমি এখন মুক্ত পাখি, আমাকে তো কিছু করতে হবে।
না না, কোথায়? ওনার বাড়িতে অনেকগুলো চেয়ার আছে, প্লাস্টিকের চেয়ার। আমি ওই একটা ঘণ্টাখানেকের প্রোগ্রাম হয় একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে, তো আমি দেখেছি ওনার যে ওই টালির বাড়ির ভিতরে যে বহুত আসবাবপত্র, ওই বিদেশি পিয়ানো দেখলাম আছে। আর কুণাল ঘোষের দেওয়া একটা ছবি দেখেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ওই বিরাট বড় বড় ঝালর, আলোকসজ্জা, বিরাট বিরাট দারুণ দারুণ চেয়ার, কাঠের চেয়ার। ওর মধ্যে মনে হয় কটা ব্রিটিশ আমলেরও হবে, হয়তো কোনো মিউজিয়ামের খোয়া চেয়ারও হতে পারে। কিন্তু ওই ঘণ্টাখানেকের প্রোগ্রামে দেখেছিলাম কটা প্লাস্টিকের চেয়ারও কিন্তু আছে, এবং একটার মধ্যে উনিও বসেছিলেন। তো ওনার বাড়িতে আমার মনে হয় অনেকগুলো চেয়ার আছে, ওটাতে বসতে পারেন। এখন প্রচুর সময় হাতে। আগে উনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে ফেলেছেন, উনি দৌড়তে দৌড়তে গান লিখে ফেলেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায় যখন ওনার গানের ঝুলি শেষ হয়ে যেত, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু গান লিখে দিতে বলতেন, সঙ্গীত সুর করে দিতে বলতেন। ওনার যে বিরাট ব্যস্ততা ছিল, এখন আর নেই। এখন ওনার অফুরন্ত সময়, উনি অনেক চেয়ার আছে, সেখানে বসে থাকুন। ওনার বাড়ির সামনে হ্যাঁ বই লিখুন, ওনার বাড়ির সামনে আরাম কেদারায় উনি শুয়ে শুয়ে এবং মশার কামড় খেতে খেতে বা না খেতে খেতে উনি বই লিখুন, গান লিখুন, ছবি আঁকুন, হাম্বা হাম্বা, দুম্বা দুম্বা, মাম্বা মাম্বা লিখুন, ব্ল্যাক মাম্বা, হোয়াইট মাম্বা লিখুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে চলে গেছেন আমাদের বিরাট ক্ষতি হয়েছে। কারণ দেখুন ওনার মতন খবরওয়ালা, উনি যে আমাদের খবরের সবথেকে ভালো সোর্স, কিছু বললেই বিরাট খবর। এখন তো আমাদের খুঁজতে হবে, আমাদের এখন মাথা খাটাতে হবে কোথায় খবর পাওয়া যাবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সুস্থ থাকুন, আপনি বিরোধী নেত্রী হিসেবে থাকুন। আপনাকে আমি বিরোধী নেত্রী হিসেবেই দেখতে চেয়েছি, কারণ বিরোধী নেত্রী হিসেবে উনি 100-তে 100 নম্বর পাওয়ার যোগ্য। এখন দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র আগে যেভাবে বিরোধী নেত্রী ছিলেন, খবরের সাপ্লায়ার ছিলেন, উনি এখনও ওভাবেই যা থাকুন আরও 10 বছর। না হলে মিম শিল্পের ক্ষতি, সাংবাদিকদের ক্ষতি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন সন্ত্রাসের কথা বলছেন। তিনি বলছেন 71-এর সন্ত্রাস আমি দেখিনি, কিন্তু এবারে যে পরিমাণ সন্ত্রাস বিজেপি ছড়াতে চলেছে সেটা নজিরবিহীন সন্ত্রাস হয়ে থাকবে। তিনি আরও একটি কথা উল্লেখ করেছেন, আমি একটু বলবো। 2011 সালে আমরা যখন এসেছিলাম তখন আমরা কোনোদিনও সিপিএমের পার্টি অফিস ভাঙিনি, কিন্তু ভোটের পরেই, রেজাল্টের পরেই তৃণমূলের একের পর এক পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে। কি বলবেন? মিথ্যা কথা বলার জন্য যদি কোনোদিন মৃত্যু হতো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক লক্ষবার মৃত্যু হয়ে যেত। কিন্তু কি বলবো বলুন তো, মানে এই মিথ্যের কোনো জবাব হয়? মানে 2011টা না আমি সাংবাদিক হিসেবে দেখি, তখন একটা, এখন ওই পেপারটা বন্ধ হয়ে গেছে, নিউজ বাংলা নাম ছিল। আমি খুব নবীর সাংবাদিক ছিলাম তখন, সাংবাদিকতা আমার সবে 4-5 বছর হয়েছে। আমি নিজের চোখের সামনে দেখেছি আমার বাড়ির আশেপাশে কিভাবে সিপিএমের পার্টি অফিসগুলো ভেঙে দেওয়া হয়েছে। দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদমে। আমি এই অঞ্চলে তখন সাংবাদিকতা করতাম, তো আমি নিজের চোখে দেখেছি। এবং 2011-তে কলকাতায় যখন যাচ্ছি, রাস্তায় দেখছি যে তখনও কাউন্টিং কিন্তু চলছে, একেবারে সিপিএমের পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, সিপিএমের পার্টি অফিস রাখা হয়নি। আজকে আপনি সিটুর পার্টি অফিস খুঁজে পাবেন না। যারা ওই সময়টা যারা সাংবাদিকতা করেছে, যারা আমাদের সময়টা দেখেছে, বা তারও আগেকার যারা সিনিয়র সাংবাদিক আছে, তারা জানে যে সিটু কি সিটু একটা বিরাট ব্যাপার ছিল, মানে সিপিএমের থেকে সিটুর বিরাট পার্টি অফিস ছিল। আপনি সিটুর এখন পার্টি অফিস খুঁজে পাবেন না। এই তৃণমূলের যত আইএনটিটিউসির পার্টি অফিসগুলো দেখছেন, ওর দেওয়ালটা একটু চাঁচবেন, দেখবেন এখনও লাল রং দেখা যাবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই মিথ্যা কথাগুলো মানে কাকে দিচ্ছেন? হয়তো এখন যারা 2-3 বছর সাংবাদিকতায় এসছে বা ওই সময়টা দেখেনি, তারা হয়তো ভাববে ও ওই সময়টা তো মোবাইলও কম ছিল, 2Gর যুগ ছিল, ভিডিও আপলোড করা যেত না। তো সেই যুগটা আলাদা ছিল বলে আমরা দেখিনি এমন না। বাবা মাকে, সিনিয়রদের, দাদাদের, দিদিদের জিজ্ঞেস করলেই জেনে যাবেন যে কী পরিমাণ সিপিএমের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল ছিল কোথায়? তৃণমূলের পার্টি অফিস ছিল কোথায়? উত্তর 24 পরগনা মাত্র একটা পার্টি অফিস ছিল, কলকাতায় একটা, ওই আমাদের বাইপাসের আগে একটু ওইখানে একটা তৃণমূলের পার্টি অফিস ছিল। এইগুলো তো ব্যাঙের ছাতার মতন, একেবারে যেভাবে মন্দিরের উপর মসজিদ গজিয়ে গেছে না মোগলকালে, এই সিটু সিপিএমের পার্টি অফিসের বুকের উপর দিয়ে সব তৃণমূলের পার্টি অফিস গজিয়েছে। এত মিথ্যা কথা আর নেওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর উনি সন্ত্রাসের কথা বলছেন, উনি তো সন্ত্রাসের, যদি কেউ দেবী হতো, সন্ত্রাসের দেবী হচ্ছেন উনি। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ইকুয়াল টু সন্ত্রাস। উনি তো 2 দিন আগে পর্যন্ত বললেন যারা বিজেপির হয়ে কাজ করছো সাবধান। আরে বিজেপি তো একটা স্বীকৃত রাজনৈতিক দল, যারা কন্টেস্ট করছে পলিটিক্সে, তো তার হয়ে কাজ করলে সাবধান মানে কেন? এখন যদি কেউ বলে তৃণমূলের হয়ে যারা কাজ করছো সাবধান, তাহলে তো ওনার খারাপ লাগার কথা না। উনি এবং ওনার ভাইপো, এই দলটাকে ব্যান করে দেওয়া উচিত। এবং এই দলের, আজকে আমি আপনাদের
দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই দলটার এনআইএ তদন্ত হওয়া উচিত। কোথা কোথা থেকে টাকা আসে? এই যে 2011 সালে যেটা গৌতম দেব অভিযোগ করেছিলেন, আমি সিপিএমের মতাদর্শের সঙ্গে একদম বিশ্বাস করি না ওদের মতাদর্শ, কিন্তু গৌতম দেব মিথ্যে কথা বলেননি ওদেরকে। আমরা তো জানি সেই সময় সারদার টাকা কিভাবে এসেছিল, মুকুল রায় কিভাবে ওই টাকাটা 20 লাখ করে সমস্ত প্রার্থীদের মধ্যে বন্টন করেছিলেন, ওই সারদার টাকা কিভাবে এসেছিল, এবং হিলারি ক্লিন্টন কেন 2011 সালে জেতার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, এখনও কেন ইউএসের যারা অ্যাম্বাসেডর হন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এতদিন দেখা করতেন, এগুলো তদন্ত হোক। ডিপ স্টেটের সঙ্গে ওনার কী যোগাযোগ রয়েছে? এই যে দেখুন, আপনি একটু সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ঘেটে দেখুন, বাংলাদেশে একদম পাগলের মতন প্রলাপ চলছে, যে মানে হায়তবা চলছে, যে যেন কী একটা বিরাট কিছু হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে একটা মুখ্যমন্ত্রী হেরে গেছেন, তাতে ওদের হায়তবা করার কি আছে? কী এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরা চালাতেন? আজকে ভোটের আগে বলা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাফার স্টেট, একদম আমি নাম করে বলছি, প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছিল যে বাফার স্টেট, মানে ওরা মনে করে পশ্চিমবঙ্গটা হচ্ছে বাংলাদেশের একটা শাখা ব্যাপার, মানে শাখা সংগঠন টাইপের একটা ব্যাপার, বা বাংলাদেশ হচ্ছে তাদের একটা কলোনি টাইপের মতো। ওরা যে এজেন্ডাটা চালাতো এবং তাতে যে তৃণমূল সহযোগিতা করত, এটা তদন্ত হওয়া উচিত। এবং ছোট্ট করে আমি একটা মনে করিয়ে দিই, যখন শেখ হাসিনার ওখানে আন্দোলনটা সবে শুরু হয়েছে, যখন মনে হয়েছে বিএনপির লোকেরা মার খাবে, জামাতিরা মার খাবে, যখনও হাসিনা পালিয়ে আসবেন ওরকম সিচুয়েশন হয়নি, একতরফাভাবে বিএনপি জামাতরা মার খাচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে ওখানে যারা আন্দোলনে অত্যাচারিত হচ্ছেন, আমার দরজা তাদের জন্য খোলা। এবং তারপর হাসিনা যখন এখানে চলে এলেন কার্যত পালিয়ে, তারপর উনি বললেন সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আমি এসব কিছু জানি না। তো উনি এই যে জামাতকে পছন্দ করেন, জামাতকে ঢুকতে দিতে চাইছিলেন, বিএনপিকে ঢুকতে দিতে চাইছিলেন, উদ্দেশ্যটা কী ছিল? ফলে এটার তদন্ত হওয়া দরকার। সন্ত্রাসের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশবিরোধী কার্যকলাপের তদন্ত হওয়া দরকার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ যারা খুন হয়েছিলেন, তার জন্য আমি যে বিজেপি সরকারটা তৈরি হবে সেই সরকারকে আবেদন করব যে সমস্ত যে খুনের ঘটনাগুলোকে, বিজেপি কর্মীরা যারা মারা গেছেন সেগুলোকে এক করে একটা তদন্ত কমিটি, কোনো কমিশন তৈরি করা হোক, এবং কমিশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিড় করে টানা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিড় করে টানা হোক, এবং যত এরকম শওকত মোল্লা, মাচ্চর, গাঁজাখোর যতগুলো আছে সব কটাকে হিড় করে টেনে এসে ওই কমিশনের সামনে আনা হোক এবং তাদের সাজা হোক। তবে দাদা, একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন না রাজ্যপালের কাছে, তো সেটা কি আপনি মনে করেন আপনার এই দীর্ঘদিনের সাংবাদিকতার জীবনে অনেক তো অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আপনার, তো সেখান থেকে কি মনে হয় যে তার অন্য কোনো পরিকল্পনা রয়েছে? তার কি আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? তিনি তো কথায় কথায় প্রত্যেকটা বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। দেখুন, প্রথমে সাংবিধানিক দিকটা বলি, যে আর মাত্র 2 দিন ওনার মেয়াদ, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হিসেবে 7 তারিখ মেয়াদটা শেষ হয়ে গেলেই এখন যে পরিস্থিতিটা আছে ওটা কেটে যাবে। তখন যে যারা সরকার গড়তে চান, অর্থাৎ সবথেকে বড় দল এই মুহূর্তে যারা আছেন বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে যে কেউ যিনি দায়িত্ব পাবেন, উনি রাজ্যপালের কাছে গিয়ে উনি যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার উনি সুযোগ পাবেন। 7 তারিখ অবধি উনি ওই বলছেন না যে চেয়ার নেই, চেয়ার আছে, ওইগুলো চেয়ার আছে না নেই ওটা 7 তারিখ অবধি, তারপর কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আর সুপ্রিম কোর্টে উনি যান, যেখানে খুশি যান, অসুবিধার কিছু নেই, উনি তো যেতেই পারেন। ওনার যদি মনে হয় অন্যায় হয়েছে উনি যেতেই পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলি, 2021-এও এরকম ঘটনা হয়েছিল, অনেকেই আবেদন করেছিলেন, কিছুই হয় না এগুলো। মানে বাস্তব অভিজ্ঞতা বলছি, এগুলো কিছু হওয়া উচিত কি উচিত না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলো জেনারেলি কিছু হয় না। সাধারণত আদালত এই যে ব্যবস্থাটাকেই মান্যতা দেয়, যেটা ইলেকশন কমিশনের হাতে থাকে, এবং যেটা হয়ে গেছে ওর মধ্যে ইন্টারভিন করতে চায় না। দেখুন, রেখাপাত্র মামলা করেছিলেন, আজ অবধি কিছু হয়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল কেউ নন, উনি যে এতদিন স্পেশাল স্ট্যাটাস উপভোগ করতেন, এখন আর ম্যাডাম আপনি কেউ স্পেশাল কেউ নন, এখন আপনিও যা আমিও তা। হ্যাঁ, তো সে জায়গায় দাঁড়িয়ে উনি যেতেই পারেন, কিন্তু খুব একটা বেশি কিছু আমার মনে হয় না এতে হেরফের হবে। আদালত চাইলে শুনতেই পারে, কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না। 2 দিন উনি আর, আমি মুখ্যমন্ত্রী মনে করতে পারেন, 2 দিন নবান্ন থেকে ওনার যে সাইনবোর্ডটা, নেম প্লেটটা, ওটা 2 দিন খোলা হবে না। 2 দিন হয়ে গেলেই দেখেছেন না আজকে যে নবান্নের ভিতরে ওনার দপ্তরের কর্মীরাই আজকে নিজেরাই গেরুয়া আবির মেখে নাচানাচি করছেন। বিজেপির কেউ কর্মীরা তো আবির কিনে দেয়নি, আবির তো এখন আর পাওয়া যাচ্ছে না, গেরুয়া আবির।
তো ওরা নিজেরাই আগে থেকে জড়ো করে রেখেছিল। ওরাই দেখবেন ওখান থেকে মানে কিছু লাগবেও না, ওই নেম প্লেট খোলার জন্য যে সমস্ত জিনিস লাগে ছেনু হাতুড়ি সেগুলো লাগবে না, আঙুল দিয়ে টেনে ওরা ছিঁড়ে ফেলে দেবে। মানুষের এত রাগ রয়েছে। তো এটা কি সাম্রাজ্যের পতন এবং সম্রাজ্ঞীর পরিণাম এভাবে দেখতে চান? একদম হয়েছে কি বলুন তো, দড়ি ধরে জনতা মেরেছে টান, রানী হয়ে গেছেন আজকে খান খান।